যশস্বী নেতা অমিত শাহকে আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। আমরা সকলে মিলে এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিকের নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, সুকান্ত মজুমদার পাস্ট প্রেসিডেন্ট, এরা সবাই মিলে লক্ষ্মীর পাঁচালী যারা একবার উল্টেও দেখেনি পাতা, বিশেষ করে আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি, তারা ইদানিংকালে দেখছি পাচ্ছি উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী বাংলার মানুষ জানে। উন্নয়ন যদি হয়ে থাকে মমতার যে বৃহত্তর পরিবার, সেই পরিবারের হয়েছে। মমতা কি বলছে না বলছে এগুলো আর এখন মানুষ ধরে না। একটা সময় ধরতো এবং একটু বেশি দিনই ধরে ফেলেছে। আস্থা ভরসা ছিল। এখন মমতার কথায় সবাই হাসে, উপহাস করে, পরিহাস করে। ও এখন ওর দলের লোকই ওকে নিয়ে চিন্তিত। আজকের দিনে নেতাজি গান্ধীজিও যদি নির্বাচনে দাঁড়াতেন 7,11,000 ভোটে জিতত না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। শুভেন্দু অধিকারী কালকে বললেন যে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসছে অনেকগুলো দপ্তর ছেড়ে, তিনি পালাতে আসেননি। কোথাও কি তাহলে বিধানসভার আগে নতুন পুরনো দ্বন্দ্ব ভুলে এক হওয়ার ডাক দিচ্ছে বিজেপি? না না, বিজেপিতে নতুন পুরনো কোনো দ্বন্দ্ব নেই। এগুলো যারা বলে তারা তাদের কথা বলে, তাদের মতন করে বলে। তো সুতরাং কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব থাকবেও না। একটাই দ্বন্দ্ব, সেটা হলো তৃণমূলের বিরুদ্ধে। এবং একটাই লক্ষ্য বিজেপির, যে বাংলার স্বার্থে এবং দেশের স্বার্থে এই মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল সরকারের শাসনের অবসান ঘটানো। এটাই একমাত্র লক্ষ্য এবং এটা শপথ বিজেপির সর্বস্তরের নেতাকর্মীদের। দাদা, বিজেপির অন্দরে কান পাতলে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা দূরত্ব রয়েছে, কিন্তু কালকেরই সভাতে স্বয়ং শুভেন্দু অধিকারী বললেন যে আমাকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষ। ঠিকই বলেছে। সে সময়কার কথাটা তো আমি কিছু জানি না, আমার জানারও কথা নয়। তো যারা মনে করছে, একটা কথা আছে বাংলা, একটা প্রবাদ আছে, মহিষের সিং বেঁকা, জুজবার সময় সোজা। আমরা সকলে মিলে এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এরা সবাই মিলে এবং আমরা শ্রমিকের নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, সুকান্ত মজুমদার পাস্ট প্রেসিডেন্ট, এরা সবাই মিলে যে লড়াইটা দেবে আগামী দিনে, বা দেওয়া শুরুই হয়েছে নির্বাচনে, টিএমসির বিরুদ্ধে বা মমতার বিরুদ্ধে, তখন ওরা টের পাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো ইতিমধ্যে বলতেই শুরু করেছেন যে দিলীপ ঘোষের আহ্বানে বিজেপিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই দিলীপ ঘোষ সেই অনুষ্ঠানে ডাক পেলেন না। তিনি সর্বকালের সফলতম সভাপতি। তাহলে দ্বন্দ্বটা পরিষ্কার, তৃণমূল বলছে। না না, তৃণমূলের সমস্ত আবল নিজেকে সামলাক, তৃণমূল নিজেকে সামলাক। কতগুলো তৃণমূলের রাজত্বে এই 14.5-15 বছর যে রাজত্বকালে কতজন তৃণমূল কর্মী খুন হয়েছে তৃণমূলের দ্বারা, আর কত তৃণমূলের নেতাকর্মী মিথ্যা কেসে ঝুলে আছে, গাঁজা কেসে ঝুলে আছে, নানাবিধ ফলস কেসে ঝুলে আছে। তারা কিন্তু আদি তৃণমূল কর্মী, তারা অনেকে। সেইটা তৃণমূল সেই উত্তরটা দিক, সেই তাদের নিজের ঘরটাকে সামলাক। এই সমস্ত কথা বলা ছাড়া ওদের আর অন্য কোনো গত্যন্তর নেই। আমি যখন কথা বলছি আজকে, ঠিক তখনই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং BLA যারা রয়েছেন তাদের নিয়ে বৈঠক হচ্ছে, ভার্চুয়ালি বৈঠক হচ্ছে, যে 26শে বিধানসভা নির্বাচনে দল কীভাবে কাজ করবে তাই বার্তা দেওয়ার জন্য। কি বলবে? লক্ষ্মীর পাঁচালী যারা একবার উল্টেও দেখেনি পাতা, বিশেষ করে আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি, তারা ইদানিংকালে দেখছি পাচ্ছি উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী বাংলার মানুষ জানে। যদি উন্নয়ন কিছু করেই থাকতো, কাজ যদি কিছু করে থাকতো বাংলার জন্যে মমতা ব্যানার্জি বা তার সরকার, তাহলে পরে আর পাঁচালী পড়তে হতো না। কারণ কিছু কিছু জিনিস না বলতে হয় না, অনুভূত হয়। তো সেগুলো হয়নি, তো মানুষ হয়নি। উন্নয়ন যদি হয়ে থাকে ব্যানার্জি পরিবারের হয়েছে। উন্নয়ন যদি হয়ে থাকে মমতার যে বৃহত্তর পরিবার, সেই পরিবারের হয়েছে। উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে মমতাকে ঘিরে থাকে যে সমস্ত
অরাজনৈতিক এলিমেন্ট দক্ষিণ কলকাতার সমস্ত বাসিন্দা তাদের হয়েছে। বাংলার মানুষের, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, কর্মসংস্থান তো ব্যবস্থা হয়নি, উল্টে তাদের কর্ম কেড়ে নেওয়া হয়েছে। এমন সমস্ত অবৈধ নিয়োগ আর অসৎ উপায় অবলম্বন করেছে সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার তাদের অবৈধ কার্যকলাপের জন্য, নিয়োগের জন্যে সেগুলো সমস্ত খারিজ করে দিয়েছে। হুমায়ুন কবির কিন্তু এক নাগারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, তাতে তো বিজেপির লাভ। এর পিছনে কি হুমায়ুন কবিরের পিছনে বিজেপি আছে? তৃণমূল বিজেপি হুমায়ুন কি বললো না বললো সেই লাভ লোকসান দেখে মনে হয়? বিজেপি ভারতবর্ষের শাসন করছে 3 টার্ম, এর আগেও করেছিল একটা অটল বিহারী বাজপেয়ীজি, তারপরে 3 টার্ম চলছে মোদিজির। বিশ্বের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, 20-21টি রাজ্যে রয়েছে। ওই যার নাম বললেন তারা কি বললো করলো, তাতে কিছু যায় আসে বিজেপির? বিজেপি যাকে সামনে রেখে লড়াই করে বা করছে ভারতবর্ষের বুকে, তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আদৃত রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজি। তাহলে আপনারা এসআইআর করে এত নাম বাদ দিচ্ছেন ষড়যন্ত্র করে? মানে না, তৃণমূল কংগ্রেস বলছে, এটা আমার প্রশ্ন না, তৃণমূল কংগ্রেস বলছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কালকে আগের দিনও বলেছেন নেতাজি ইন্ডোর থেকে। না না, মমতা কি বলছে সেটা তো বেদবাক্য হতে পারে না। মমতা অভিষেক কি বলছে সেটা বেদবাক্য নাকি? একটা নির্ভুল ত্রুটি মুক্ত ভোটার লিস্ট থাকবে গণতন্ত্রে, বলুক ওরা থাকবে না। ওরা খালি বলছে বৈধ ভোটার বাদ দেওয়া। কে বৈধ ভোটার বাদ দিতে যাচ্ছে? স্যারের স্পিরিট কি, এসআইআর এর স্পিরিট কি বৈধ ভোটার বাদ দেওয়া? না, স্যারের স্পিরিট হচ্ছে একটি ত্রুটিহীন নির্ভুল একটি ভোটার লিস্ট, যার ওপর মানুষ ত্রিস্তর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, বিধানসভা, লোকসভা নির্বাচন করবে। তো তাহলে পরে এইটা ওদের সঙ্গে আমি এই সুরে সুর মিলে বলছি একটাও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। তার পাশাপাশিও কিন্তু বিজেপি বলছে, আমরা বলছি যে একটাও অবৈধ ভোটার রাখা যাবে না। মৃত ভোটাররা ভোট দেবে আর মমতা ব্যানার্জি ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবেন। বাহ, ভারী মজার, ভারী আবদার। তো মামার বাড়ি আবদার নাকি? অনুপ্রবেশকারীর ভোট, মৃত মানুষের ভোট, ডাবল ট্রিপল এন্ট্রি ভোট, অস্তিত্বহীন ভোটার, অস্তিত্বহীন ঠিকানা, এগুলো থাকবে? বলুক একজন গণতন্ত্র প্রিয় মানুষ তৃণমূলের বুকে হাত দিয়ে যে এইসব ভোটগুলো থাকবে, আর সেই ভোটে নির্বাচিত হয়ে এমএলএ এমপি হবে, আর সেই ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। না, হবে না এবার সেটা। মানুষ ভোট দিয়ে যাকে চাইবে সে জনপ্রতিনিধি হবে এবং সরকার গড়বে, কিন্তু সেটা অ্যাকসেপ্টেড সকলের ক্ষেত্রেই। বিজেপি তো সেটাকে নিয়ে কোনো কথা বলছে না। বিজেপি তো সবসময়, মোদিজি এবং অমিত শাহজি বলেন, কালও বলছিলেন যে মানুষ যেখানে যেখানে চেয়েছে। এমন তো কথা নাই যে এই শাসনের মধ্যে আমরা বেশ কিছু রাজ্যে আমরা জিতিনি। কাল না পরশুই অমিত শাহজি বলছিলেন, তাহলে আমরা তো পরাজিত হয়েছি। সেটা তো এই ভোটার লিস্টেই তো। এখন মুশকিল হচ্ছে কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস এবং যে ইন্ডি না পিন্ডি একটা কি রয়েছে, তারা হচ্ছে যদি জেতে তাহলে সব ঠিক আছে, আর পরাজিত হলেই, হারলে পরেই তখন হচ্ছে ইভিএমের দোষ, তখনই হচ্ছে ইসির কারসাজি। তাহলে তোমরা তো এই কারসাজির মধ্যেই বেশ কয়েকটা রাজ্যে তো রয়েছে, তাহলে তো সেটা নিয়ে কেন প্রশ্ন করো না? সেটার কেন প্রশ্ন করো না? তো সুতরাং ওই মমতা কি বলছে না বলছে এগুলো আর এখন মানুষ ধরে না। একটা সময় ধরতো এবং একটু বেশি দিনই ধরে ফেলেছে, আস্থা ভরসা ছিল। এখন মমতার কথায় সবাই হাসে, উপহাস করে, পরিহাস করে। ও এখন ওর দলের লোকই ওকে নিয়ে চিন্তিত, এই কি বলে ফেলবে, অস্বস্তিতে রয়েছে ওর দল। মমতা কোথায় কি বলে ফেলে বা বলে, এই জন্যে। হুমায়ুন কবির বলছে যে এ রাজ্যে সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হয়নি, তাই নতুন দলের দরকার। আপনার কি তার মনে হয়? বাংলারই উন্নয়ন হয়নি, সংখ্যাগুরু সংখ্যালঘু কারুরই উন্নয়ন হয়নি বাংলার। বললাম তো যে উন্নয়ন যদি হয়ে থেকে থাকে তাহলে মমতার বৃহত্তর ব্যানার্জি পরিবারের হয়েছে। সেটা যদি বাংলার উন্নয়ন ধরা হয় বা তৃণমূলীরা ধরে, তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। যে ব্যানার্জি পরিবারের উন্নয়ন, দক্ষিণ কলকাতায় বসবাসকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রেখে দেওয়া কিছু
মানুষ জোরে উন্নয়ন, আমার তাতে আপত্তি নেই। সংখ্যাগুরু কারুরই কোনো উন্নয়ন হয়নি, এটা কর্মসংস্থান নেই, এটা শিল্প নেই। 6,688টা কোম্পানি চলে গেছে, বাদবাকি আরও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার সঙ্গে কথা হয়, এর মধ্যে বেশ কয়েকজন বিজনেস আইকন বা নামি দামি সমস্ত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা হয়েছে, তারাও বলছে আমরা থাকবো না, কারণ এখানে থেকে কাজ হচ্ছে না, কাজ করা যাচ্ছে না। দিদি বেকারদের বলছেন ঘুগনি চা বিক্রি করতে। হ্যাঁ, তাহলে পরে তাহলে মমতা ব্যানার্জি হচ্ছেন একমাত্র বাংলার নয়, ভারতবর্ষের সম্ভবত প্রথম যিনি ব্যবসায়ীদের সম্মেলনে গিয়ে চা, বিস্কুট, ঘুগনি, সিঙ্গারা এসব বেচতে বলেন। কত বড় অপমান, কত বড় অপমান শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি। আবার এই কথাও কেউ কেউ বলছে যে বউকে ঘুগনি, আরে যাকে বউকে ঘুগনি বানিয়ে দিতে হবে, যাকে ঘুগনি বিক্রি করতে হবে, তাকে কেউ বিয়ে করবে? এক। দুই হচ্ছে যে গিয়েই তাকে ঘুগনি তৈরি করে দিতে হবে, তার স্বামী ঘুগনি বেচবে, এই হচ্ছে। তো এইবার কিন্তু মা বোনেদের, বাংলার মা বোনেদের ভাবতে হবে যে তাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, ছেলে মেয়ে, জামাই, বৌমা, তাদের ভবিষ্যৎটা কী। তাদের ভবিষ্যৎটা যদি অনুদানের ভবিষ্যৎ হয়, করুণার ভবিষ্যৎ হয়, আমার কিছু বলার নেই। আর যদি বাংলার ঐতিহ্য, গরিমা, শিল্প, কর্মসংস্থান, সম্মান, ইজ্জত বুক টান করে মাথা উঁচু করে চলবে যে যার যোগ্যতা অনুযায়ী, তাহলে পরে কিন্তু এই সরকারকে বদলাতে হবেই হবেই হবেই। তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের পরের প্রজন্ম তৈরি। আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য নেতা হয়ে উঠতে পেরেছে? মমতা তো বলে বেশ কয়েকটা প্রজন্ম তৈরি করে দিয়ে গেছে। এক। দুই হচ্ছে 9 বছর ছাত্র ইউনিয়ন, তার নির্বাচন হয়নি। টিএমসিপি নয়, চুলো দক্ষিণ দুয়ারে গেছে। অন্য সব রাজনৈতিক দলের রিক্রুটিং সেন্টার, সেটা ধ্বংস করার, নষ্ট করার কোন অধিকার মমতা ব্যানার্জিকে দিয়েছে বাংলার রাজনৈতিক দলগুলো বা ছাত্র সমাজ? আর মমতার পরের প্রজন্ম ও আঁতকে ওঠার মতন, আঁতকে ওঠার মতন। এখনও তো যুব তৃণমূলের এবং টিএমসিপির 2জন পদাধিকারী বা নেতা এখনও তো জেলে রয়েছে। তাদের কাজ হয়েছিল এই নিয়োগ দুর্নীতির মধ্যস্থতা করা, খদ্দের ধরা, টাকা নেওয়া। আবার তো শোনা যাচ্ছে পাহাড়েরও নিয়োগ দুর্নীতিতে এক ছাত্রনেতার নাম জড়িয়েছে। তাহলে এই তো প্রজন্ম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নয়, যোগ্য তৃণমূলে। সেটা আগামী দিনে প্রমাণ করবে। বাংলার 7 লক্ষ ভোটে জিতেছেন। ওই জন্য তো 7 লক্ষ ভোটে জেতাটাই তোর কাল হয়েছে। সেটাই যে অস্বাভাবিক, 7 লক্ষ ভোটে ওর পিসি কোনো দিন জেতেনি, বাংলার কেউ কোনো দিন জেতেনি। আমি এটা বহুবার বলেছি, আবারও বলেছি যে ও নেতাজিও নয়, ও গান্ধীজিও নয়। আজকের দিনে নেতাজি গান্ধীজিও যদি নির্বাচনে দাঁড়াতেন 7,11,000 ভোটে জিতত না। ওর পিসি কোনো দিন জেতেনি, ওর পিসিও কোনো দিন 7,11,000 ভোটে জেতেনি, তার অর্ধেক ভোটে জেতেনি। তাহলে অভিষেক কত বড় নেতা, কত বড় মাপের নেতা। কি করেছে? কোনোদিন কোনো ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে, যুব আন্দোলন থেকে উঠে এসেছে পিসির ভাইপো বলে। আর তাকে সবাই আমি দেখছি, অদ্ভুত একটা ব্যাপার। ভালো ভালো যাদের সেলফ রেসপেক্ট নেই, ডিগনিটি বোধ নেই, ওই নাতি নেতৃত্বে রয়েছে সব, ওই পার্লামেন্টের সব দাদুগুলো, দিদিমারা, আর পিতৃতুল্য আর মাতৃসমা তো ভর্তি, সেগুলোর কথা নয়, আমি আর না বললাম। কলকাতাতে অনেকগুলো আসনে দেখা যাচ্ছে ভোট অনেকগুলো বাদ চলে গেছে। ফিরাদ হাকিম বলছে যে ওনার যে আসন সেখানে যে না, সবই তো সব কিছুর মধ্যে মুশকিল হচ্ছে ফিরাদ এই সমস্তগুলো না করে ওই মিনি পাকিস্তানের কথা বলুক, দাওয়াতে ইসলামের কথা বলুক, কলকাতার উন্নয়নটা নিয়ে ভাবুক। কারণ ইতিহাস তো কখনো কাউকে ছেড়ে দেয় না, সেটা বড় করুণ। ওর আমলে যদিও ওই চেয়ারে বসার একেবারেই যোগ্য নয়, কারা কারা ওই চেয়ারে বসেছিল তারপরে ওর নাম মুখে আনতেও ইচ্ছা করে না। আর হচ্ছে যে কলকাতা শহর ওর আমলের সবচেয়ে জঘন্য পরিষেবা। তো সুতরাং ও কি বললো না বললো কিছু আসে যায়? এই সমস্ত অবৈধ নির্মাণ ছাড়া আর কিছু হয়নি কলকাতা শহরে ফিরাদের আমলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে নব্য বা পুরনো বলে যে দ্বন্দ্ব বারবার সামনে আসে,
বিজেপিতে কিন্তু কোনো দ্বন্দ্ব বা পুরনো নতুন বলে কিছু নেই, তবে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে এমনটাই কিন্তু মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।